উনিশ শতকে ভারতীয় ধর্ম এবং সমাজ নানান কুসংস্কার, যুক্তিহীন অনাচার এইভাবে বিভিন্ন জিনিসে কিন্তু আচ্ছন্ন ছিল। তো এই অবস্থায় বেশ কয়েকজন সমাজ সংস্কারক প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবাদর্শের এক অপূর্ব সমন্বয় সাধন করে সকল অনাচারের মূলে কুঠারঘাত করে ভারতীয় সমাজ, ধর্ম, শিক্ষা ব্যবস্থার সংস্কারে অবতীর্ণ হন। তো এই কজনের মধ্যে যারা এই পিছনে বিশেষ ভূমিকা নিভিয়েছিলেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন রাজারাম মোহন রায়, ডিরোজিও, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, স্যার সৈয়দ আহমদ খান। তো এরা ভারতীয় সমাজ, ধর্ম, শিক্ষা ব্যবস্থার সংস্কারে কিন্তু অবতীর্ণ হয়েছিলেন এবং তারা বেশ কিছু প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন যেটা সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আধুনিক পাশ্চাত্য শিক্ষা এবং ভারতীয় আদর্শের মেলবন্ধনে উনিশ শতকে ভারতে সমাজ সংস্কার আন্দোলন গড়ে ওঠে। তো যাই হোক বন্ধু, আজকের এই ভিডিওতে আমরা ভারতের শিক্ষা, সংস্কৃতি এবং ধর্মীয় আন্দোলন সম্পর্কে অনেক কিছু তথ্য জানব। এটা হচ্ছে আমার একটা প্র্যাকটিস সেট 1, এভাবে 2, 3, 4 করে আমি এই চ্যাপ্টারটা কমপ্লিট করব। তো যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিও তো ভালো লাগবেই, ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটি রয়েছে আমার আজকের এই আলোচনার প্রথম যে কোশ্চেনটি রয়েছে যে শরৎচন্দ্রের কোন কাহিনীতে ভারতের বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিবেদন লক্ষ্য করা গিয়েছিল। দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হচ্ছে বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক বলতে পারো। তো তিনি অনেকগুলো উপন্যাস লিখেছিলেন। তো কোন উপন্যাসে আমরা বিপ্লবী আন্দোলন দেখতে পাই? শ্রীকান্ত, পথের দাবি, পল্লী সমাজ না ওপরের কোনোটিই নয়। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু পথের দাবি। আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস লক্ষ্য করেছি যার নাম হচ্ছে পথের পাঁচালী। ঠিক আছে। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে পথের দাবি উপন্যাসটি বঙ্গবাণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল 1926 সালের 11ই ডিসেম্বর। অ্যাডভোকেট জেনারেল ব্রজেন্দ্রনাথ মিত্র উক্তি দিয়েছিল যে পথের দাবি দেশদ্রোহকর এবং বাজেয়াপ্ত যোগ্য। 1927 তার ঠিক পরের বছর প্রকাশিত একটা গ্যাজেট পথের দাবি নিষিদ্ধ হয়। তো নিষিদ্ধকরণের প্রক্রিয়া নিয়ে সুভাষচন্দ্র বসু এবং হরেন্দ্রনাথ চৌধুরী এরা প্রশ্ন তুলেছিলেন। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই পথের দাবি উপন্যাস বন্ধ হয়ে গিয়েছিল কারণ এখানে বিপ্লবী আন্দোলনের স্পষ্ট প্রতিবেদন আমরা লক্ষ্য করেছিলাম বলে। তাহলে সঠিক উত্তর হয়ে গেল কি পথের দাবি। নেক্সট দেখো যেটা রয়েছে যে সন্ধ্যা একটা পত্রিকা। তো তৎকালীন সমাজ ব্যবস্থায়, তৎকালীন ভারতীয় সমাজে বিপ্লবী আন্দোলনকে আরও ত্বরান্বিত করতে বিভিন্ন পত্র পত্রিকা, তাদের সম্পাদকরা বেশ ভূমিকা নিভিয়েছিলেন ভারতে বিপ্লবী আন্দোলনের কার্যকলাপকে আরও এগিয়ে নিয়ে যেতে। তো এই যে সন্ধ্যা পত্রিকা, জাতীয়তাবাদী সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন? সতীশচন্দ্র মুখার্জি, ব্রহ্মবান্ধব উপাধ্যায়, শিশির কুমার ঘোষ, ভূপেন্দ্রনাথ দত্ত। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার কি হইল বন্ধু? তো এর সঠিক উত্তর হলো ব্রহ্মবান্ধব উপাধ্যায়। ঠিক আছে। আর এখানে আমরা আরেকজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব যিনি একটা পত্রিকা চালু করেছিলেন যার নাম ছিল অমৃতবাজার পত্রিকা, শিশির কুমার ঘোষ সম্পাদিত। ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার কি হলো? এর সঠিক অ্যান্সার হয়ে গেল ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট দেখো যে কে কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখো এখানে হচ্ছে অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। ঠিক আছে। যে আলেকজান্ডার কানিংহাম, জন স্টুয়ার্ট মিল, উইলিয়াম জোন্স, ডেভিড হেয়ার। ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উইলিয়াম জোন্স। ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার কি হলো? এর সঠিক অ্যান্সার হচ্ছে উইলিয়াম জোন্স। ঠিক আছে। এর সঠিক অ্যান্সার হয়ে গেল উইলিয়াম জোন্স। দেখো, অষ্টাদশ শতাব্দীর শেষ লগ্নে উইলিয়াম জোন প্রাচ্য গবেষণার উদ্দেশ্যে কলকাতা শহরে একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছিল 1784 খ্রিস্টাব্দে। দেখো এখানে আছে 1784, 15ই জানুয়ারি তার পাঠানো আমন্ত্রণে সাড়া দিয়ে বিচারপতি জন হাইড প্রমুখ ব্যক্তিত্ব ইউরোপের বেশি শিক্ষিত মানুষ আর কি
কলকাতাস্থ সুপ্রিম কোর্ট ভবনে মিলিত হয়েছিল এবং এই সভার সভাপতিত্ব করেছিলেন তৎকালীন বিচারপতি রবার্ট চেম্বার্স। তো উইলিয়াম জোনসের পরিকল্পনা মতো এই সংস্থার নামকরণ করা হয়েছিল দ্য এশিয়াটিক সোসাইটি এবং এর প্রথম সভাপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস। তো এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় সদস্য হিসাবে ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর, দ্বারকানাথ ঠাকুর, রসময় দত্ত, রামকমল দত্ত। তাহলে সে 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স কলকাতার বুকে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক আছে, কেন কি? কারণ উচ্চ শিক্ষা প্রতিষ্ঠা, ঠিক আছে, উচ্চ শিক্ষা সংস্থা প্রতিষ্ঠার উদ্দেশ্যে। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় কোন সালে স্থাপিত হয়েছিল। দেখো এগুলো কিন্তু প্রতিটি গুরুত্বপূর্ণ কোশ্চেন। 1911, 1817, 1854, 1857। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে 1857। 1857 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল। তো সেই সময় ভারতে ব্রিটিশ সরকারের শিক্ষা সচিব ছিলেন ডক্টর ফ্রেডারিক জন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং উপাচার্য ছিলেন সেই পিরিয়ডের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস স্যার উইলিয়াম কোলভিল। তাহলে হচ্ছে ভাইস চ্যান্সেলর ছিলেন কোলভিল এবং চ্যান্সেলর বা আচার্য ছিলেন লর্ড ক্যানিং। এটা কিন্তু তোমরা মনে রাখবে। তো 1857 খ্রিস্টাব্দে যে বছর বিদ্রোহ, সিপাহী বিদ্রোহ ঘটেছিল, সেই বিদ্রোহের সালেই আর কি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছিল লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে। আচার্য ছিলেন লর্ড ক্যানিং এবং উপাচার্য বা ভাইস চ্যান্সেলর ছিলেন উইলিয়াম কোলভিল। নেক্সট যে কোশ্চেনটি আমরা আলোচনা করব যে নিচের কোন বাক্যটি ডিরোজিও সম্পর্কিত, ঠিক আর কি। এখানে 4টা বাক্য দেওয়া রয়েছে যে তিনি 1809 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি 1826 খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপনা করেন অর্থাৎ প্রফেসর হয়েছিলেন, 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করে 1826 খ্রিস্টাব্দে প্রফেসর। ভাবতেই পারছো কী লেভেলের একজন দিগদ্ধর পণ্ডিত ছিলেন। তিনি 22 বছর বয়সে কলেরা রোগে মারা যান এবং তার অনুগামীদের বলা হতো ডিরোজিয়ান। ঠিক আছে, দেখো এখানে আমরা জানি যে ডিরোজিও একাডেমিক অ্যাসোসিয়েশন গঠন করেছিলেন 1828 খ্রিস্টাব্দে। ঠিক আছে, তো এখান থেকে তোমরা 22 বছর ধরে নাও যে তিনি 31 বছর বয়সে মারা গিয়েছিলেন এটা। ঠিক আছে, তো তিনি 1831 সালেই মারা গিয়েছিলেন 26 ডিসেম্বর। তো এর সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, তিনি 1826 খ্রিস্টাব্দে কলকাতার সংস্কৃত কলেজে অধ্যাপনা শুরু করেছিলেন। ঠিক আছে, তো দেখো এইখানে যে অ্যান্সারটি রয়েছে যে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1809 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং বাল্যকালে ডেভিড ড্রামান্ডের ধর্মতলা একাডেমিতে তিনি শিক্ষা গ্রহণ করেছিলেন এবং পরে ফরাসি বিপ্লব, ইউরোপের যে চরমপন্থী আন্দোলন, আপোসিন যুক্তিবাদে বীজ বপন করেছিলেন এবং ডিরোজিও 1826 থেকে 1830 এই সাল পর্যন্ত কলকাতার হিন্দু কলেজে ইংরেজি এবং ইতিহাস বিভাগের শিক্ষক হিসাবে নিযুক্ত হয়েছিলেন এবং তার যে অনুগামী তাদেরকে ডিরোজিয়ান নয়, তাদেরকে বলা হতো ইয়ং বেঙ্গল। ঠিক আছে, নেক্সট যেটা রয়েছে যে নিম্নলিখিত কোন ব্যক্তিটি একটা জাতীয় পত্রিকা, একটা জাতীয় স্কুল এবং একটা জাতীয় জিমখানা 19বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে তৈরি করেছিলেন। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু নবগোপাল মিত্র। তো নবগোপাল মিত্র 19 শতকে মহর্ষি দেবেন্দ্রনাথের চিন্তাধারায় ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং তিনি সত্যেন্দ্রনাথ ঠাকুর এবং গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের হিন্দু স্কুলের সহপাঠী হওয়ায় ছোটোবেলা থেকে ঠাকুর পরিবারের সাথে তার কিন্তু একটা বিশাল সম্পর্ক ছিল। ঠিক আছে, তো তিনি ভারতের জাতীয় আন্দোলনকে আরও বেশি ত্বরান্বিত করতে এই সব জিনিস করেছিলেন নবগোপাল মিত্র। তিনি হিন্দু মেলা গড়ে তুলেছিলেন। ঠিক আছে, আমরা ডিটেলস পরবর্তী ভিডিওতে আলোচনা করব। ডিটেলস ক্লাস, যারা ক্লাস করতে চাও তারা ডিটেলস ক্লাসে আরও বেশি করে জানতে পারবে। ঠিক আছে, তো ভারতের প্রথম নিউজ এজেন্সির নাম কি? দেখো, দ্য ইন্ডিয়ান রিভিউ, দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, দ্য হিন্দুস্তান রিভিউ না দ্য অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া। তো দেখো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া, এটা হচ্ছে এর সঠিক অ্যান্সার। ঠিক আছে, তো ভারতের প্রথম নিউজ এজেন্সি হচ্ছে দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া। 1920 অর্থাৎ 1920 দশকে স্বামীনাথন সদানন্দ সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন এবং এই সময় দেখো 1919 সালে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল, তো
এই হত্যাকাণ্ডে, ঠিক আছে, এখানে এই জিনিসগুলো তিনি তুলে ধরেছিলেন। এই সংস্থাগুলি মানে এর সাথে যে সংস্থাগুলো ছিল যেমন রয়টার, অ্যাসোসিয়েটেড প্রেস অফ ইন্ডিয়া, মূলত ব্রিটিশ শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হতো, কিন্তু দ্য ফ্রি প্রেস অফ ইন্ডিয়া এটা ব্রিটিশ শাসকদের দ্বারা নিয়ন্ত্রিত হতো না। বম্বে ক্রনিকেল নামক একটা পত্রিকা 1925 খ্রিস্টাব্দ নাগাদ এখান থেকেই কিন্তু প্রকাশিত হয়েছিল। বোম্বে ক্রনিকেল, এটা মনে রাখবে। ফ্রি প্রেস অফ ইন্ডিয়া থেকে প্রথম প্রকাশিত পত্রিকার নাম হচ্ছে 1925 খ্রিস্টাব্দে বম্বে ক্রনিকেল। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভারতে ইংরেজি শিক্ষা বিস্তারের ক্ষেত্রে কোনটিকে ম্যাগনা কাটা বলা হতো। যে দেখো 1835 খ্রিস্টাব্দে ঘোষণা করে দিল যে ভারতে চাকরি পেতে গেলে, সরকারি চাকরি পেতে গেলে কিন্তু ইংরেজি শিক্ষা বাধ্যতামূলক, ঠিক আছে। এখানে দেখো তারপরে হচ্ছে এটা পুরো লাগু করে দিয়েছিল 1844 খ্রিস্টাব্দে। লর্ড হার্ডিঞ্জ এটা পুরো ঘোষণা করে দিয়েছিল যে সরকারি চাকরি পেতে গেলে কিন্তু ইংরেজি শিক্ষা জানতেই হবে। তো এটার পিছনে বিশাল ভূমিকা নিভাইছিল কি চার্টার্ড অ্যাক্ট 1813, ইন্ডিয়ান এডুকেশন কমিশন রিপোর্ট 1882, ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ অ্যাক্ট 1904, এডুকেশনাল ড্যাসপেজ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এডুকেশনাল ড্যাসপেজ 1854 খ্রিস্টাব্দে, ঠিক আছে। এটাকে ম্যাগনা কাটা বলা হয়। এটাকে আবার আমরা উডের ড্যাসপেজও বলি। 1854 খ্রিস্টাব্দের যে 19 জুলাই প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চশিক্ষার সূত্রে বিকাশের জন্য যে নির্দেশনামা প্রকাশ হয়েছিল সেটাই হচ্ছে এডুকেশনাল ড্যাসপেজ 1854 বা উডের ড্যাসপেজ বা উডের প্রতিবেদন আমরা এটাকে বলে থাকি। এখানে স্ত্রী শিক্ষার বিস্তার, বিদ্যালয়গুলিকে সরকারি অনুদান, সঠিক পরিচালনার লক্ষ্যে একটা শিক্ষা দপ্তর গঠন ইত্যাদি ইত্যাদি, মাতৃভাষায় শিক্ষাদান, মানে বহু কিছু করেছিল। নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে যে ভারত মাতার প্রথম পেন্টার বা চিত্রকার কে ছিলেন, ঠিক আছে। গগনেন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বোস, যামিনী রায়। একটা জিনিস তোমরা মনে রাখবে যে নন্দলাল বোস এবং যামিনী রায় দুজনেই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের ছাত্র ছিলেন, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অবনীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। তো অবনীন্দ্রনাথ ঠাকুর তার চিত্রকলার পাঠ শুরু হয়েছিল তৎকালীন আর্ট স্কুলের শিক্ষক ইতালীয় একজন শিল্পী, তার নাম ছিল গিলার্ভি। তো ভারতীয় রীতিতে তার আঁকা প্রথম চিত্রাবলী কৃষ্ণলীলা সংক্রান্ত। তার ছবি, মানে এই যে ছবিটা রয়েছে ভারত মাতা, এই ভারত মাতার মধ্য দিয়ে তিনি কিন্তু আমাদের জাতীয় আন্দোলনকে তুলে ধরেছেন, কারণ ছবি অনেক কথা বলে। তো ভারত মাতা চিত্রের প্রথম পেন্টার হচ্ছেন, চিত্রকার হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর, আর নন্দলাল বোস, যামিনী রায় এরা দুজন কিন্তু এর মানে শিষ্য বা ছাত্র ছিলেন। লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, আমি বিভিন্ন পার্টে আমরা এটাকে আলোচনা করব, ঠিক আছে। নিম্নলিখিত কোন সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? 1817, 1820, 1832 না 1857? আমরা 1857তে পড়লাম কলকাতা বিশ্ববিদ্যালয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে হিন্দু কলেজ। পরবর্তীকালে যেটা প্রেসিডেন্সি কলেজের মর্যাদা পেয়েছিল, ঠিক আছে। তো এই হিন্দু কলেজ 1817 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। তো পাশ্চাত্য শিক্ষা অর্থাৎ ওয়েস্টার্ন এডুকেশন এর চেষ্টায় 1817 খ্রিস্টাব্দে কলকাতায় রাজারাম মোহন রায়, রাধাকান্ত দেব, ডেভিড হেয়ার এবং তৎকালীন সুপ্রিম কোর্টের বিচারপতি স্যার হাইড ইস্ট হিন্দু কলেজ স্থাপন করেছিলেন। তো হিন্দু কলেজ 1855 খ্রিস্টাব্দে, এটা তোমরা মনে রাখবে 1855, ঠিক আছে। 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজে পরিণত হয় এবং পরবর্তীকালে সেটা প্রেসিডেন্সি ইউনিভার্সিটি। এই কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন জে কার, এটাও তোমরা মনে রাখবে জে কার। এবং হিন্দু কলেজে ভারতীয় সাহিত্য, ইতিহাস, দর্শন, ভূগোল, গণিত, জ্যোতির্বিদ্যা ইত্যাদি বিষয় নিয়ে পড়ানো হতো এবং 2010 সালে এই কলেজটাকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করা হয়। তো আমি বিভিন্ন পার্টে আমরা এই চ্যাপ্টারটা তোমাদের সামনে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা। আজকের জন্য ধন্যবাদ।